হ্যাঁ, একেবারেই। সে তো তার সঞ্জয় রায় যা করবার সে করবে। কিন্তু আমাদের চিকিৎসক সংগঠন এবং আমাদের বিভিন্ন সহৃদয় ব্যক্তিরা আমরা সবাই এটাই মানে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা উচ্চতর আদালতে যাব। আদালতের প্রতি আমাদের ভরসা আছে, মহামান্য আদালতের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। দেখা যাক যে ডিওয়াই চন্দ্রচূড় উনি বলেছিলেন যে এই ঘটনাটি শুনে উনি আঁতকে উঠেছিলেন, যেরকম রঞ্জনবাবু বললেন। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে প্রথম দিকে এই ঘটনা প্রবাহ কিভাবে তদন্ত প্রবাহ চলেছিল এবং পরের দিকে সেই তদন্ত প্রবাহকে কিভাবে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে, যেটা আমাদের ধারণা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে এবং এই ঘটনাটি কি কোনোভাবে ডিফিউজ করবার চেষ্টা করা হয়েছে। তো সুতরাং আমাদেরকে এখনো লড়াই চালিয়ে যেতে হবে, এখনো থামলে চলবে না। অভয়ের বাবা মা শুধু নয়, এটি প্রত্যেকটি কর্মক্ষেত্রে কর্মরতা মেয়ের বাবা মা হিসাবে আমরা এই লড়াই এগিয়ে নিয়ে যাব। মহামান্য আদালতের প্রতি আমাদের আস্থা আছে। আপনি যেটা বলছেন একদমই এই সুরেই কিন্তু কথা বলেছেন অভয়ের বাবা মাও, কিন্তু একটা জায়গায় তাদের গিয়ে তাল কেটেছিল যখন তারা শুনেছিলেন যে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তারা একটা কথাই যখন বলছেন বিচারক, তখনই কিন্তু উঠে দাঁড়িয়ে বলেছিলেন তার বাবা যে আমরা টাকা চাই না, আমাদের টাকা চাই না, আমরা ন্যায় বিচার চাই। গতকাল যখন সাজা শোনানো হলো তারপর কোর্টের বাইরে বেরিয়ে এসে অভয়ের মা কি বলেছেন শুনুন। এই ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা। আমার মেয়ের দায় প্রশাসন এড়াতে পারে না। সে একটা সরকারি হসপিটালে কর্মরত ছিল, প্রথমে পুলিশ তদন্ত করেছে 5 দিন এবং সিবিআই 5 মাসে সেটাতেই তকমা লাগিয়েছে। এটা সিবিআই এর ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা। সঞ্জয় একা কিছুতেই এই ঘটনা ঘটানো সম্ভব না। সেটা সিএফএসএল রিপোর্টেই উল্লেখ আছে যে যেখানে আমার মেয়ের দেহটা পড়েছিল সেখানে বাইরের কেউ একা এসে ঘটিয়ে যাওয়া সম্ভব না। সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে বৃহত্তর ষড়যন্ত্র। বৃহত্তর ষড়যন্ত্র কি একাকে দিয়ে হয়? রঞ্জনবাবু, আমরা দুটো বিষয় শুনলাম মায়ের বক্তব্য থেকে, যেখানে প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসনিক জায়গা থেকে তাদের একটা ব্যবস্থাপনা দরকার ছিল, আর অন্যটা হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্র। সেটা কিন্তু অভয়ের মা বলেননি, এটা কিন্তু একেবারে প্রথম থেকে আমরা সুপ্রিম কোর্টের যে শুনানি সেখানেও দেখেছি এবং সেখানে সিবিআই এর যে রিপোর্ট জমা দেওয়া হতো সেখানেও উল্লেখ করা হয়েছিল বলে খোদ বিচারপতি বলেছিলেন সুপ্রিম কোর্টে। সেই জায়গা থেকে জানতে চাইবো যে কোনো বেসরকারি হাসপাতালে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কি সেই কর্তৃপক্ষকে, সেই হাসপাতাল কর্তৃপক্ষকে ছাড়া হতো? তাদেরকে কি জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে গ্রেফতারি এগুলো করা হতো না? তাহলে যখন একটা সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটছে তখন কেন স্বাস্থ্য দপ্তরকে রেয়াত করা হবে? কেন স্বাস্থ্যমন্ত্রীকে বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে কেন রেয়াত করা হবে? প্রশাসনিক ব্যর্থতা ছাড়া কিন্তু আমি মনে করি আরও কিছু তৎপরতাও ছিল। এটা অতি তৎপরতা বলবো, এত অতি সক্রিয়তা। বিকেল 4টের সময় যখন আমরা জানি এক্সিবিশন করতে গেলে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি লাগে, তারপরে 6টার সময় সেখানে ওনাদের যে পারিবারিক বন্ধু মানস দেবের উপস্থিতিতে এবং সঞ্জীব মুখার্জি ব্যক্তি ছিলেন তারা কিন্তু টালা থানায় গেলেন এবং তারা কিন্তু লজ করলেন কমপ্লেন এবং তারপর অতি দ্রুত যেভাবে ডেড বডিটাকে নিয়ে যাওয়া হলো মর্গ থেকে তুলে, এবং বাবা মা যখন দ্বিতীয়বার রিকোয়েস্ট করলেন পোস্টমর্টেমের জন্য সেটাও শোনা হলো না এবং 10টার মধ্যে সেখানে পৌঁছে গেলেন এবং পানিহাটির যিনি মাননীয় বিধায়ক নির্মল ঘোষ ছিলেন এবং সঞ্জীববাবুর অতি তৎপরতায় দুটো ডেড বডিকে টপকে যেভাবে দ্রুততার সঙ্গে দাহকার্য সম্পন্ন করা হলো। এবং এখানে ক্যাটাগরিক্যালি এই রিপোর্টে আছে, এটা আমি বলছি না, যে ডিসি নর্থ তদানীন্তন তিনি কিন্তু গিয়েছিলেন এবং এই অভয়ার বাড়ির দোতলায় গিয়ে লিকুইড ক্যাশ দেওয়ার চেষ্টা করেছেন এরকম এবং যে ডিসি নর্থের আওতাতেই পড়ে না গোটা বিষয়টা, কারণ ডিসি সেন্ট্রালের আওতায় পড়ার কথা, তিনি চলে গেলেন ওখানে। বাবুকে তিনি গিয়েছিলেন এবং সেখানে প্যাকেট দেওয়া হয়েছিল এবং সেই পরে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমরা বলি ঘোলা পিএসএ, এই ঘোলা পিএস থেকে ওসি 11ই আগস্টে 10টা 11 PM তখন কিন্তু ফোন করে বলেছিলেন যে তোমরা কেন নির্যাতিতার বাবা মাকে, আপনারা কেন মিডিয়ার সামনে মুখ খুলেছেন। তাহলে সেই জায়গা থেকে আরেকটা বিষয় রঞ্জনবাবু, আপনার যদি নিশ্চয়ই মনে আছে, যখন সইটা করিয়ে নেওয়া হয়েছিল যে শেষকৃত্য সম্পন্ন হবে মেয়েটির অভয়ার, সেই জায়গা থেকেও বাবাকে আর মাকে আলাদা করে দেওয়া হয়েছিল, মায়ের ওপর চাপ দিয়ে তাকে দিয়ে সইটা করিয়ে নেওয়া হয়েছিল। বাবা তখন কোথায় মাও জানেন না, মা কি করছেন সেটা তখন অভয়ার বাবাও জানেন না। এই জায়গা থেকে আমি আর একদম শেষ প্রশ্নটা করব যে এতগুলো যে লুপহোলস রয়েছে অরিন্দম বাবু, সেখান থেকে কি সত্যি আমরা এর পরেও এত কিছু, তো আমরা জানি তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ঘটনা স্থলের চরিত্র পর্যন্ত বদলে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে আদতে কি আর সম্ভব যা
এখনো পর্যন্ত হয়েছে, তারপর আবার আমরা সত্যি জাস্টিস পেতে পারি? দেখুন, ঘটনাস্থলের চরিত্র বদলে দেওয়া হয়েছে সেটা পরের বিষয়। প্রথম কথা হচ্ছে সেমিনার রুমটা ঘটনাস্থল কিনা সেটাই এখনো পর্যন্ত আমরা কেউ শিওর নই। হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে একজন মদ্যপ অবস্থায় একজন সিভিক ভলেন্টিয়ার এরকম ভাবে নৃশংসভাবে খুন ধর্ষণ করলেন, সেখানে গোটা সেমিনার হলে কোনো কিছু তছনছ করা, এমনকি চটি জোড়া পর্যন্ত ঠিকঠাক ভাবে জায়গায় রাখা। তো সুতরাং সেমিনার হল প্রথম থেকেই যে ওইটা প্লেস অফ অকারেন্স কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এবার আসি তদন্তকারী সংস্থার কথায়। প্রথমে তো কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করেছিল, সিবিআই এতদিন ধরে তদন্ত করে রীতিমতো সেই বিষয়টিতে শিলমোহর লাগায়। একদম অভার মাও ঠিক এই কথাটাই বলেছে যে তারা কয়েকদিনে যেটা করেছিল আর শেষ পর্যন্ত এই এতগুলো দিন তদন্ত করে সেই এক জায়গাতেই আমরা শেষ এসে পৌঁছলাম। কিন্তু এখনো পর্যন্ত আমাদের একটা আশা রয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেওয়া হবে, বলা হয়েছিল দেওয়া হবে, সেখানে যদি দেওয়াও হয় কি দেওয়া হবে আমরা জানি না। তবে ওই যে আশা করে যেতে হয়, সেই আশাটা নিয়েই আমরা বাঁচবো। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো উচ্চতর আদালতে যারা লড়াইটা করছেন, অভয়ার বাবা মা থেকে শুরু করে যে সমস্ত মঞ্চ আমরা দেখতে পাচ্ছি, রঞ্জন বাবুরাও রয়েছেন, তারা যাবেন বলছেন, সেদিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো এবং আমরা ন্যায় বিচার পাবো। যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া বন্ধ হচ্ছে, যতক্ষণ না কেস ক্লোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আশাটাই রেখে যাব। আজকে আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে আসার জন্য ধন্যবাদ। আমরা এই আলোচনা এবং এই প্রশ্ন তোলা এগুলো চালাতেই থাকবো, কারণ এর উত্তর আমাদের পেতে হবে। তবে চা আড্ডার খবর আজ এখানেই এ পর্যন্তই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।